আসসালামু আলাইকুম। ভয়েস অফ অনুপম থেকে আমি আনোয়ার কে মোর্শেদ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি চলমান রাজনৈতিক যে অস্থিরতা তার সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ার কে মোর্শেদ। আমি কোনো হিংসা, কোন ধরনের সহিংসতা, নোংরামি, নৈরাজ্য কখনোই পছন্দ করি না, এবং আমার রাজনৈতিক জীবনেও এই ধরনের নোংরামি কর্মকাণ্ড কখনোই আমরা রাজনীতিতে আমরা কখনো ব্যবহার করি নাই। গত জুলাই আগস্ট থেকে বর্তমান চলমান রাষ্ট্রে যা ঘটছে, এক কথায় বলতে পারি যে এটা কোনো রাজনৈতিক অহিংস কোনো কর্মকাণ্ড নয়। তার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কোনো কর্মকাণ্ড নেই। সর্বোপরি একটি কথা, যে ধরনের নৈরাজ্য, সহিংসতা, চাঁদাবাজি, ধর্ষণ, লুটতরাজ, সংখ্যালঘুদের উপরে ভয়ানক নির্যাতন, এই চিত্র এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কখনো ঘটে নাই। রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, আন্দোলন হয়েছে। 90-কে গণ অভ্যুত্থান হিসেবে বলা যেতে পারে। তারপরে সরকার পরিবর্তন হয়, কারো বাড়িঘর কিন্তু ভাঙ্গা হয় নাই। যে সরকারের পতন হয়েছিল সেই সরকারের কারো বাড়িঘর পোড়ানো হয় নাই, এইরকম নৈরাজ্য ঘটে নাই। যাই হোক, যা দেখছি বাংলাদেশের প্রত্যেকটা স্তরে এক কথায় বলা যায় যে অসভ্য বর্বরতম কর্মকাণ্ড চলছে, যা চলমান। তার পাশাপাশি রাজনীতি বলে রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করছে না। এর পাশাপাশি একটা কথা না বললে নয়, 5ই আগস্টে সরকার গদিচ্যুত হয়। সেই সময়কার ঘটনাগুলি আমি নিজের চোখে দেখেছি, তো তাই এটাকে আমি কি বলবো আমি ভাবতে পারছি না, কারণ আমি এটা কোনো অভ্যুত্থান অথবা বিপ্লব আমি কোনোটাতে ফেলতে পারছি না। কারণ আমি চোখে দেখা যা দেখছি এটা একটা নারকীয় কর্মকাণ্ড, সহিংস, তার পরবর্তীতে এবং প্রতিহিংসা পরায়ণ যা চলমান। আর বাকি বর্তমান আজকে পর্যন্ত যা কিছু ঘটছে ভাষায় প্রকাশ করা যাবে না। সর্বস্তরে ব্যবসা বাণিজ্য আজকে তলানিতে, মিল কারখানা আজ বন্ধ। বেশিরভাগ, আমি বলবো 70% বেকার, গুণে শেষ করা যাবে না। আয় রোজগার নেই, দ্রব্যমূল্যের দাম বাড়ার অবকাশ রাখে না, এবং সরকারি পর্যায়গুলিতে সেখানে যেসব কর্মকাণ্ড চলছে সরকারি কর্মকর্তারা করছে না, দালালেরা করছে। তাহলে দালালের সংখ্যা বেড়ে গেছে। চাঁদাবাজি, সেটি আর বলার কিছু নেই। এই আজকেও দেখলাম রংপুরে কি জনতা, তৌহিদি জনতা, আমজনতা, সেই জনতা, এরা কারা? এরা তো সরাসরি বলা যায় এরা হলো দুষ্কৃতিকারী। প্রায় 12-13টা বাড়ি জ্বালিয়ে লুটপাট করে ফেলছে। যাই হোক, এগুলি চলতেছে, চলমান। এগুলি বলতে বলতে আমরা টায়ার্ড হয়ে গেছি। এখন একটা যে ব্যাপারে আসি, সেটি হলো যে
সংবিধান থাকবে, নির্বাচন হবে, ব্যাপারটা এখানে থাকি। 5ই আগস্টে যদি আমার সংবিধানকে সমুন্নত রেখেই কথা বলতে হবে। সংবিধানকে যে জাতি, যে রাষ্ট্র সমুন্নত রেখে না চলে, রাষ্ট্রের কোনো উন্নয়ন তো দূরের কথা, বিশ্বে আন্তর্জাতিক পর্যায়ে কোনো জায়গায় তারা গ্রহণযোগ্যতা পায় না। সুতরাং সংবিধান সমুন্নত রেখে কাজ করতে হবে। 5ই আগস্টে সরকার ক্ষমতার থেকে চলে যায়, কিন্তু সরকার প্রধান কিন্তু পদত্যাগ করেন নাই, এবং যে সরকারটি বর্তমানে আছে, এই ধরনের সরকার সংবিধানের আমাদের বিধান নাই। এবং মহামান্য প্রেসিডেন্ট যে আপৎকালীন ব্যবস্থাপনা পরিষদ নামীয় উপদেষ্টা পরিষদ যেটা গঠন করেছেন, শপথ পড়েছেন, ওটিও কিন্তু সংবিধানের আলোকে। কিন্তু যে রেফারেন্স দিয়ে কর্মকাণ্ড করেছে সেখানেও কিন্তু লেজে গোবর করে ফেলছে, মানে সঠিক পদ্ধতিতে না। তাহলে শপথটাও কিন্তু প্রশ্নবিদ্ধ, এবং এটি হলো একটা ব্যবস্থাপনা, একটি দুর্যোগকালীন সময়ে ক্ষণস্থায়ী ব্যবস্থাপনা পরিষদ, ব্যবস্থাপনা উপদেষ্টা। সরকার বলা যায় না আমার সংবিধান অনুযায়ী, উপদেষ্টা বলা যায় প্রেসিডেন্টকে উপদেশ দেওয়ার জন্য আপৎকালীন সময়টাতে। তাহলে যেহেতু বর্তমান যে উপদেষ্টা পরিষদ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সংসদের যেহেতু বিলুপ করে দিয়েছে রাষ্ট্রপতি, তাহলে সংসদের রক্ষণাবেক্ষণ, দৈনন্দিন কার্যাবলী, অর্থনৈতিক রুটিন ওয়ার্কগুলি করার জন্যই এই উপদেষ্টা পরিষদ, ব্যবস্থাপনা নামীয় উপদেষ্টা পরিষদ, এবং সংবিধানের দিয়াই প্রেসিডেন্ট শপথ গ্রহণ করাইছে। কিন্তু উপদেষ্টা পরিষদের সংবিধান সম্বন্ধে, সংবিধান অনুযায়ী কোনো কার্যকলাপ আমরা জনগণরা কেউ দেখতে পারিনি। এরপরে চলছে সংলাপ খেলা চলতেছে। সেখানে কয়টা নিবন্ধিত দল রয়েছে? আমি বাংলাদেশ কংগ্রেসের একটা নিবন্ধিত দলের আমি একজন কর্মী। এইরকম 54 থেকে 56 নিবন্ধিত দল রয়েছে। তাহলে 2-3টা নিবন্ধিত দল ছাড়া বাকি এতগুলি দলের সাথে যে আলাপ আলোচনা হচ্ছে, এগুলোর তো কোনো নিবন্ধন নেই, কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং রাষ্ট্রীয় প্রটোকল দেওয়া হচ্ছে, সামরিক এবং আধা সামরিক, যা কোনোভাবেই গ্রহণযোগ্যতা পায় না। এটা প্রশ্নবিদ্ধ। এখন এই যে কথা শোনা যাচ্ছে, নির্বাচন নাকি সংবিধান, সংবিধানের বাইরে কোনো কিছু চলতে পারে না। সংবিধানে পরিবর্তন পরিমার্জন একমাত্র করতে পারে জনগণ। জনগণের দ্বারা নির্বাচিত সংসদ সদস্যরা পার্লামেন্টে গিয়ে তারাই সংবিধানের প্রয়োজনে, জাতির প্রয়োজনে কিছু ধারা উপধারা সংযোজন বিয়োজন করতে পারেন। এই ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। তাহলে সংবিধানের উপর হাত দেওয়া সম্ভব নয়। তাহলে আপনারা দেখেন, সংবিধান উপরে যদি হাত নেওয়া যায়, বর্তমান উপদেষ্টা পরিষদ যত সব কর্মকাণ্ড করেছে,
এগুলোর সব কিছুই অসাংবিধানিক হয়েছে। ওনাদের নিয়োগ থেকে শুরু করে, ওনাদের উপদেষ্টা পরিষদ গঠন প্রণালী থেকে শুরু করে সরকারি নীতি নির্ধারণ এবং বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চুক্তি এবং রাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত অবসরে পাঠানো এবং বিদেশিদের সাথে আন্তর্জাতিক রাষ্ট্রসমূহের সাথে কোনো চুক্তি, কোনো কিছু এগুলো করতে পারে না। তাহলে যেহেতু সংবিধানের বাইরে কোনো কিছুই চলে না, তাহলে নির্বাচনটা কিভাবে হবে? বর্তমান উপদেষ্টা পরিষদ যে লাইনে এসেছে 106 দ্বারা সর্বোচ্চ আদালতের যে রেফারেন্স নাম্বার, রেফারেন্স দিয়ে সে 106 দ্বারা সেখানেও মানে সঠিক হয়নি, এটি ক্লিয়ার হয়ে গেছে জাতি। তাহলে 106 দ্বারা যদি সঠিক না হয়, তাহলে শপথ গ্রহণও সঠিক হয় না। আর শপথ গ্রহণ যদি সঠিক না হয়, তাহলে উপদেষ্টা পরিষদ সঠিক হয় না। উপদেষ্টা পরিষদ সঠিক না হলে এটি হল আপৎকালীন ব্যবস্থাপনার জন্য। সরকার হয় কিভাবে? এটি তো সংবিধানে নেই। তাহলে আগা থেকে গোড়া পর্যন্ত যা কিছু আছে সব কিছুই কিন্তু রাষ্ট্রের প্রতিকূলে হয়েছে, সংবিধানের পুরোপুরি বাইরে ঘটেছে। সংবিধানের বাইরে তো রাষ্ট্র চলতে পারে না। এখন আসে নির্বাচন। যেহেতু বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের নিয়োগ থেকে শুরু করে তাদের কর্মকাণ্ড এবং সামগ্রিক বাংলাদেশে যে পরিস্থিতি, তাহলে তো সাংবিধানিকভাবে এবং জনগণের যে দুরবস্থা, কোনোভাবে এই উপদেষ্টা পরিষদরা কিভাবে গ্রহণযোগ্যতা পায়? আন্তর্জাতিক ভাবেও না। একটি মৌলবাদী রাষ্ট্রের তাবেদারি হয়ে থাকতে পারে গায়ের জোরে, অর্থের জোরে অথবা অন্য কোনো শক্তির জোরে, কিন্তু রাষ্ট্রের কল্যাণে তো কিছু ঘটল না। তাহলে যার আশা সঠিক নেই, যার জন্ম সঠিক হয় নাই কিন্তু জন্ম হয়েছে, তার যেখানে বসা উচিত নয় সেখানে সে বসেছে, যা করা তার দায়িত্ব নয় সাংবিধানিকভাবে, তাই সে করতেছে, সব অবৈধ, অসাংবিধানিক। তাহলে নির্বাচন কিভাবে হবে? এই ধরনের সরকার সংবিধানে নেই। জুলাই আগস্ট থেকে বর্তমান চলমান রাষ্ট্রের ভিতরে যা ঘটছে, 54 বৎসরে এই জাতি দেখে নেই। সেটি ভাবতে হবে। এই পরবর্তীতে সাংবিধানিকভাবে সরকার যদি পদত্যাগ না করে থাকে, তাহলে তো তৎকালীন সরকার প্রধানমন্ত্রী, তাহলে বর্তমান অবধি উনি চলমান প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে। তাহলে নির্বাচন কিভাবে হবে? কিভাবে হবে আপনারা বলুন? এই নির্বাচনের খেলা, সংস্কারের খেলা এবং জনগণের অগোচরে নাকি বিভিন্ন চুক্তি হয়ে গেছে, এগুলোর তো কোনো বৈধতা নেই। রাষ্ট্রে যে নৈরাজ্য হয়েছে, খুন খারাপি হয়েছে, এগুলোর দায় কে নেবে? সামগ্রিক। এর পরবর্তীতে এখন আসেন, যেহেতু সংবিধানে এই ধরনের কোনো সরকার নেই, তাহলে অতীতে যে সরকার ছিল ওই সরকারই হলো বর্তমান রানিং প্রধানমন্ত্রী। যদি তা হয়ে থাকে, তার নির্বাচন কেন ভাই? কিভাবে হবে নির্বাচন? আর নির্বাচন তাহলে কারা করবে? অসাংবিধানিক কোনো কিছু তো হতে পারে না, হতে তো হবে সাংবিধানিক ভাবে।
তৎকালীন সরকার এইভাবে না হয়, তারা যে সরকার পার্লামেন্ট ডেকে বিরুদ্ধ করে প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করত, সেটা একটা ব্যাপার ছিল, সেটি ঘটে নাই। তাহলে সব পুরো ধারাটা নিয়ে এখন প্রশ্নবিদ্ধ। তাহলে সব কিছু যেহেতু অসাংবিধানিক, আমি গতকালকে এটা বলেছিও যে স্পষ্ট লেখা আছে। আমি দেখলাম যে এই সরকার 5 তারিখে পদত্যাগ করেছে, কিন্তু পদত্যাগপত্র তো নাই। তাহলে ওখানে মিথ্যা কথা। এর পরবর্তী সরকার গঠন হয়েছে, এটি সরকার তো নয়, ব্যবস্থাপনার জন্য উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন, এটা হলো অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিশন বা উপদেষ্টা, যেটাই বলেন, এটা হলো ক্ষণস্থায়ী। ওই ক্রান্তি লগ্নটাকে অফিসিয়াল করে রানিং রাখার জন্য রাষ্ট্রকে। তাহলে এটা কোনো দিক দিয়ে আমি দেখি না কিভাবে এ রাষ্ট্র চলবে। এবং বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান 93 অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করেছেন সে আইন অনুযায়ী। তার মানে কি, কথা বলতেছে, প্রত্যেকটা ধারাতে কথা বলতেছে যে এটি সংবিধান নিয়ে, সংবিধানের আলোকে। কিন্তু তারা তো ক্ষমতা আসে 106। সে 106 কিভাবে হলো, কোত্থেকে হলো, কারা করলো, সমাধান হয়নি। তারপরে আবার সেখানে নিয়োগ হলো। তাহলে এখন প্রশ্ন, শর্টকাট কথা হলো যে এই আপদকালীন যে জিনিসটা, অন্তর্বর্তীকালীন যে ব্যবস্থায় যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, এদের শপথ গ্রহণ এবং এদেরকে নিয়োগ অসাংবিধানিক। কারণ 106 ধারাটা এটা পুরো খোলস করে দিয়েছেন কি আমাদের মহসিন রশিদ বা এরকম অত্যন্ত গুণী জ্ঞানী মানুষ, সিনিয়র অ্যাডভোকেট বা ব্যারিস্টার এবং বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, উনি এমনভাবে ক্লিয়ার করে দিয়েছেন, কয়েকবার আমি শুনেছি, আমি সংবিধান দেখলাম এবং সংসদ সচিবালয় কিভাবে চলতেছে, কি হয়েছে, সেটা ধারাগুলি দেখলাম। যে সব কিছু মিলে আমার কাছে একটা প্রশ্ন, তাহলে এই রাষ্ট্রে যা কিছু ঘটছে এগুলো তো সব অসাংবিধানিক। এখন নির্বাচন তাহলে কিভাবে হবে, কে করবে? অসাংবিধানিক কাউকে তো ক্ষমতা নেই নির্বাচন দেওয়ার, কারণ সংবিধানের অনুযায়ী তৎকালীন সরকার প্রধান পদত্যাগ করেননি। তাহলে এখন এটাকে সুরাহা কিভাবে করবে? এর ভিতরে বিভিন্ন সংস্কারমূলক কমিশন হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা করা হচ্ছে। সেখানে একটি বৃহৎ দল বিএনপি, ঠিক আছে, বাম রাজনীতির 2-1টা দল, ঠিক আছে, নিবন্ধিত আরো 2-1টা দল, 3-4টা দল, জামাতে ইসলামের নিবন্ধন ফেরত পেয়েছেন সেটি একটা দল, 3-4টা দল। কিন্তু 56টা রাজনৈতিক দল আছে, তাদের সাথে আলোচনা করা হয়নি, তাদেরকে ডাকা হয়নি। রাজনীতিক ব্যক্তিরা যদি দুর্নীতিপরায়ণ, রাষ্ট্রের ক্ষতিকারক কর্ম করে থাকে, তারা আইনের আওতায় আনা যায়, কিন্তু রাজনৈতিক দলকে বন্ধ করা যায় না। 54 বছর সেটা ঘটে নাই। একটা ঘটেছে জামাত ইসলামী ক্ষেত্রে। জামাত ইসলামী ব্যাপারে অনেক কথা বলেছি, অনেক কথা বলা যেতে পারে,
কিন্তু জামাত ইসলামী তার নিবন্ধ ফেরত পেয়েছে। তার নিবন্ধিত তিন চারটা দল নিয়ে কি এই আলোচনা করে সমাধান করা সম্ভব? বাকি যে 50টা রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দলকে ডাকা হয় না, কোনো সম্মতি নেওয়া হয় না, মতামত নেওয়া হচ্ছে না, ঠিক হচ্ছে না। তাহলে সোজা কথা, একটা কথাই বলি, সংবিধান থাকবে নাকি নির্বাচন হবে? বলুন আপনারা। সংবিধান অনুযায়ী সবকিছু হয়েছে, কিন্তু গোজামিল আকারে। তাহলে এমন যা ঘটেছে তাও অসাংবিধানিক, এবং যারা বসেছে তারাও অসাংবিধানিক। তাহলে আবার নির্বাচন কিভাবে হবে? নির্বাচন তো হওয়ার কথা নয়, নির্বাচন দিতে তো পারে না, কারণ তৎকালীন রাষ্ট্রপ্রধান যিনি, উনি তো পদত্যাগ করেননি। তার সংবিধানে তো এমন কোনো ধারা নাই। তাহলে এখন ভাবুন প্রিয় দেশবাসী, সংবিধান থাকবে নাকি নির্বাচন? নাকি যেভাবে চলতেছে চানাচুর, মুড়ি, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়া ঝাঁকি দিয়া যেরকম বানায় আমাদেরকে দেখায়, আর যারা রাষ্ট্র পরিচালনা করছে এরা তো সাংবিধানিক না, সংবিধানে তো সরকার নেই, তা আমাদেরকে চানাচুর ভাজায় কত কয়েক মাসে খাওয়াচ্ছে, রাষ্ট্রের 12টা লাল বাতি জ্বলে যাচ্ছে, শেষ, কোথাও স্বস্তি নেই। তা এখন প্রশ্ন আপনাদের কাছে, আমরা জানতে চাই সংবিধান নাকি নির্বাচন? নির্বাচন হলে সংবিধান থাকে না, সংবিধান থাকে নির্বাচন হতে পারে না। কারণ কারা করবে নির্বাচন? চিন্তা করুন, ভাবুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।